আমার শ্বশুর প্রতি রাতে আমার কোমরে মুখ লাগিয়ে মালিশ করে দিত। তারপরে আমার খুব ভালো ঘুম হতো। সকালে যখন ঘুম থেকে উঠতাম তখন আমার মাথা ভারী হয়ে থাকত। আমি হাঁটতেই পারতাম না। আমার সারা শরীর লাল রঙের চিহ্ন হয়ে থাকত, যা দেখে আমি হয়রান হয়ে যেতাম। একদিন আমি এই রহস্য জানার জন্য মুখের টিউব বদলে দিই। তারপর যখন শ্বশুর আমার ঘরে এলো তখন তো আমার প্রাণটাই বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। কারণ সে তো প্রতি রাতেই অবশ্য। আমার নাম অঞ্জলি। আমার একটি মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছিল, যেখানে আমার বর ছাড়াও আমার শ্বশুর শাশুড়ি ভাসুর যা আর জায়ের একটি যুবতী মেয়ে ছিল। আমার শ্বশুরবাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আমি অনেক সুখেই ছিলাম। প্রতি রাতে আমার শ্বশুর আমার কোমরে মুখ লাগিয়ে দিত, যেটা লাগানোর পর আমার অনেক খারাপ লাগত এবং আমি শান্তিতে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠলে আমার সারা শরীর হালকা ব্যথা করত আর সারা শরীরে লাল রঙের দাগ লেগে থাকত। এই চিহ্ন কেন হতো আমার শ্বশুরের উপর সন্দেহ হয়। আর পরের দিন আমি মুখের টিউবটা বদলে দিই আর আমি ঘুমানোর নাটক করি। সবেমাত্র ১৫ মিনিট হয়েছিল, এর মধ্যে আমার শ্বশুর এমন কিছু করা শুরু করে যেটা দেখে আমার গায়ে লোম খাড়া হয়ে যায়। আমার পড়াশোনা শেষ হতে মা বাবা আমার বিয়ে দিয়ে দেয়। আমার বিয়ে আমার বাবার এক বন্ধুর ছেলের সাথে হয়েছিল। আমার শ্বশুর আমার বাবার খুব ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্ব ছোটবেলা থেকেই ছিল। কিন্তু আমি আমার শ্বশুরকে বিয়ের সময় প্রথমবার দেখেছিলাম। কারণ তাদের বন্ধুত্ব তাদের বিয়ে হয়ে যাওয়ার পর অতটা গভীরভাবে ছিল না। তারা খুব কম একে অপরের সাথে দেখা করত। কিন্তু একদিন যখন আমার বাবা হঠাৎই তার বন্ধুর ছেলেকে, মানে আমার বরকে দেখে, তখন তাকে ভীষণ পছন্দ করে। আমার বাবা তখনই তার বন্ধুকে তার ছেলের বিয়ের ব্যাপারে কথা বললে আমার শ্বশুর বলে যে আমি নিজেই ছেলের জন্য সম্বন্ধে দেখছি। তখন আমার বাবার আমার কথা মনে পড়লে আমার ব্যাপারে আমার শ্বশুরকে বলে, আর ছেলের বাড়ির লোকেরা আমাদের বাড়িতে আমাকে দেখতে এলে তারা এক দেখাতেই আমাকে পছন্দ করে দেয়। এভাবেই আমার বিয়ে হয়ে যায় আর আমার বাবা আর আমার শ্বশুর পুরনো বন্ধুত্ব আবার নতুন হয়ে ওঠে। আর এইভাবে আমি বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসি। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খুব ভালো ব্যবহার করত। আমার যাও আমার সাথে একদম মনের মতো ব্যবহার করত। জায়ের মেয়ে তো আমার বন্ধুর মতো হয়ে গেছিল। আমি আমার শ্বশুরবাড়ির লোকের সাথে খুব তাড়াতাড়ি মানিয়ে নিয়েছিলাম আর তাদের ব্যবহারও ভালোভাবে বুঝে গিয়েছিলাম এবং সেখানে আমি খুব ভালো ছিলাম। আশি আমার অনেক খেয়াল রাখত। সে একজন ভালো মানুষ ছিল। বিয়ের ৪ মাস পর আমার বর কি কাজের জন্য অন্য শহরে যেতে হয়। সে আমাকে বলেছিল যে সে ১ মাসের ছুটি পেয়েছে, কিন্তু কোনো রকমই সে আরও ১ সপ্তাহ ছুটি বাড়িয়েছে। এর বেশি সে পারে না। আমার বর চলে যাওয়ার পর আমি অনেক উদাস হয়ে গেছিলাম যে আমি একা কি করে থাকব। এটা ভেবে আমি কাঁদছিলাম। আমি অনেক চিন্তিত হয়ে যেতাম। ভগবান স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনভাবে তৈরি করেছেন যে যদি একে অপরের থেকে দুজন দূরে থাকে তো সেই দূরত্ব কেউই মেনে নিতে পারে না। আমার তো সবেমাত্র বিয়ে হয়েছিল, সবেমাত্র ৪ মাসই তো কাটিয়েছিলাম। আমি নিজের বরকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমার বরের চলে যাওয়ার দিনও তাড়াতাড়ি চলে এসেছিল। আমার বর কাজের জন্য ৩ মাসের জন্য শহরের বাইরে চলে গেছিল। সে চলে যাবার পর আমি সারাদিন উদাস থাকতাম। কারো সাথে ঠিক করে কথাই বলতাম না। আমার শাশুড়ি আর যা আমাকে অনেক সান্ত্বনা দিত। আমার জায়ের মেয়েও সবসময় আমাকে হাসানোর চেষ্টা করত। সবাই এটাই বোঝানোর চেষ্টা করত, তুমি বাড়িতে একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। নিজের শ্বশুরবাড়ির লোকেদের এত ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগত। আমার বর রোজ আমাকে ফোন করত আর আমাকে বোঝাতো। ধীরে ধীরে আমি স্বাভাবিক হয়ে যাই। আমার বরের যাওয়ার সবেমাত্র ১০ দিনই হয়েছিল, কিন্তু আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছিল। এমন কিছু হচ্ছিল যেটা আমি বুঝতে পারছিলাম না যে আসলে আমার সাথে কি হচ্ছে। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না। আমরা রাতে চা খেতাম, তারপর শুতাম। আমার যা সবার জন্য চা বানাতো আর সবার ঘরে পৌঁছে দিত, আর সবাই যে যার মতো চা খেয়ে নিত। একদিন রাতে আমি নিজে চা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ খুব ঠান্ডা লাগছিল। আর বিয়ের আগে থেকে আমি চা ভীষণ পছন্দ করতাম। এখন আমার ঘুম পাচ্ছিল। আমি যখন চা খেয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই, তারপর আমি বুঝতে পারি না কখন সকাল হয়ে যায়। সকালে যখন ঘুম থেকে উঠি তখন ঘরে অদ্ভুত একটা গন্ধ পাওয়া যাচ্ছিল। তখন ঠিকঠাক ঘুম ভাঙার পর আমি বুঝতে পারি যে এটা মুখের গন্ধ। আমি ঠিক করে চোখ খুলে যখন দেখি তখন সেখানে এরকম কিছু ছিল না। কিন্তু যখনই আমার নজর আমার হাতের দিকে পড়ে তখন আমি আশ্চর্য হয়ে যাই। আমার হাতে লাল লাল চিহ্ন ছিল। আমি আমার হাত আর পা খুব ভালোভাবে দেখি।
আমি কিছুতেই মনে করতে পারছিলাম না শোবার সময় কখনই মুখে লাগলাম। আমার সারা শরীরে খুব বাজেভাবে লাল লাল দাগ হয়ে গেছিল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে বসি। না জানি এসব কি করে হলো। আমি এসব কিছু ভাবতে ভাবতে স্নান করার জন্য বাথরুমে চলে যাই। যখন জল আমার হাতে পায়ে পড়ে তখন লাল রং উঠতে শুরু করে। কিন্তু এটা ছিল, আমি অবাক হয়ে দেখতে থাকি। আমার সারা শরীরে লাল রঙের দাগ ছিল। আমি নিজে থেকে অনেক ভয় পেয়ে যাই। আমার চোখে জল চলে আসে। কারণ এর আগে কখনো আমার সাথে এমন কিছু হয়নি। আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আমি ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যখন স্নান করে বাথরুম থেকে বেরোই, তখন আমার শরীরে আর কোনো লাল রং ছিল না, কিন্তু হালকা হালকা ব্যথা করছিল। আমার শরীর কাঁপছিল। আমি বিছানায় শুয়ে পড়ি। আমার মনে অনেক অদ্ভুত অদ্ভুত চিন্তা ছিল যে লাল রং এভাবে আমার শরীরে কেন গিয়েছিল। তখন আমি চিন্তা করি যে কেউ আমার সাথে ইয়ার্কি করছে না? রাতে আমাকে কি পিঁপড়ে কামছে? না জানি কি কি ভাবছিলাম। এই আর কি। আমার চায়ের মেয়ে যেমনি করে নিত, আমি এটাই ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে হয়তো কেউ মজা করেছে। আমার শরীরে খুব একটা ব্যথা বা অসুবিধা ছিল না। আমি সকালে জলখাবারের জন্য নিচে চলে যাই। সেখানে সবকিছু স্বাভাবিক ছিল। সবাই জলখাবারের টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছিল। আমার উদাস মুখ দেখে আমার শাশুড়ি জিজ্ঞেস করে, "কি হয়েছে বোমা? তোমাকে উদাস লাগছে?" আমি বলি, "না না, এমন কোনো ব্যাপার না। আমি উদাস নই। আমি একদম ঠিক আছি।" কিন্তু তাদের কাউকে দেখে এমন মনে হচ্ছিল না যে কেউ আমার সাথে ইয়ার্কি করছে। আমার শ্বশুর আমার দিকে তাকিয়ে হেসে বলল, "কি হয়েছে বোমা? তোমার মুখের রং ফিকে লাগছে?" আমি এটাই বলি যে কিছু না, আর রিতেশের কথা মনে পড়ছে, এই জন্য হয়তো উদাস মনে হচ্ছে। রিতেশ আমার বরের নাম। সবাই আমাকে সান্ত্বনা দেয় যে চিন্তা করো না, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি সবাইকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে কি আমার হাতে এই সব লাল রং দিয়েছিল। আমার হাতে এখন হালকা হালকা লাল রঙের দাগ ছিল, আর বাকি রঙগুলোর ভয় ছিল। আমি তাদের প্রশ্ন করার বদলে তারাই আমাকে প্রশ্ন করতে থাকে। আমার হাতের রঙের দাগ দেখে আমার চায়ের মেয়ে জিজ্ঞেস করে, "কাকিমা, তুমি হাতে নেইল পলিশ কেন লাগিয়েছ? তোমার হাত দেখে মনে হচ্ছে তুমি হাতে নেইল পলিশ লাগিয়েছ। হয়তো তুমি ঠিক করে নেইল পলিশ লাগাওনি, সেই জন্য হাত দিয়ে মোছার চেষ্টা করছো, সেই জন্যই হয়তো তোমার হাতে নেইল পলিশ লেগে আছে।" তার কথা শুনে আমি তো এটা নিশ্চিত হয়ে গেছিলাম যে এঁদের মধ্যে কেউ এই কাজ করেনি। আমি সিঁয়ের কথা শুনে হেসেই। তারপর কিছুদিন আমার সাথে এমন কিছু হয় না। আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ থাকত, সবাই তার দিকে বেশি খেয়াল রাখত। তারপর একদিন সেটাই হলো যেটা আমি ভয় পেতাম। তার শরীর ঠিক হলো না, আর সেই পৃথিবী ছেড়ে চলে গেল। আমার শাশুড়ি অনেক ভালো মনের মানুষ ছিল। আমার সাথে যতদিন ছিল কোনোদিন কোনো রকম খারাপ ব্যবহার করেনি আমার সাথে, আর না কখনো নিজের বড় বউয়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছে। আমরা দুজন শাশুড়ি মাকে অনেক ভালোবাসতাম। সেও আমাদের নিজের মেয়ের মতোই দেখত। আমার শাশুড়ির কোনো মেয়ে ছিল না, কিন্তু সে তার বন্ধুদের মেয়ের মতোই দেখত। কিন্তু হয়তো তার জীবন এতটুকুই ছিল। আমার শাশুড়ির মৃত্যুর জন্য আমার বর বাড়ি ফিরে আসে। আমি তাকে অনেক সান্ত্বনার ভরসা দিই, কারণ তার মায়ের আচমকা মৃত্যুতে সে অনেক ভেঙে পড়েছিল। কিন্তু তার কাজে তাকে একদিন না একদিন ফিরতেই হবে। আমার শাশুড়ির মৃত্যুর 10 দিন পর সে আবার নিজের কাজের জায়গায় ফিরে যায়। আমার সাথে ঘটে যাওয়া আগের ঘটনা আমি প্রায়ই ভুলেই গেছিলাম। সেই কথা আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। সেই লাল রং আর মুখের গন্ধ। আমার শাশুড়ির মৃত্যুর পর সারা বাড়ি একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। দুঃখ অনেক হচ্ছিল, কিন্তু সবকিছু তো আমাদের হাতে থাকে না। যে যাওয়ার তাকে হাজারো চেষ্টা করেও আটকে রাখা যায় না। সবাইকে ফাঁকি দিয়ে সে ঠিক চলে যায়। সবাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেছিল। একদিন আমার কোমরে অনেক ব্যথা করছিল। আমার শ্বশুর আমার মুখ দেখে জিজ্ঞেস করে, "কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো?" তখন আমি আমার শ্বশুরকে বলি, তেমন কিছু নয়, শুধু আমার কোমরে ভীষণ ব্যথা করছে।" আমার শ্বশুর আমার পাশে এসে বসে আর মাথায় হাত দিয়ে বলে, "যদি খারাপ না ভাবো তবে একটা কথা বলবো, আমি তোমার কোমরে মুভ লাগিয়ে দিচ্ছি, এতে তোমার কোমরের ব্যথা ঠিক হয়ে যাবে।" আমার শ্বশুরের এমন কথা শুনে অস্বস্তিতে পড়ে যাই। আমি বলি যে, "না, আমাকে দাও, আমি মুভ লাগিয়ে নেব, তোমাকে দিতে হবে না।" কিন্তু শেষে বলতে থাকে, "এতে খারাপদের কি আছে? তুমিও তো এই বাড়ির সদস্য। এইটুকু তো আমি তোমার জন্য করতে পারি। তোমার শাশুড়ির কোমরে অনেক ব্যথা করত। আমি রোজ তার কোমরে মুভ লাগিয়ে ভালো করে মালিশ করে দিতাম, আর কোমরের ব্যথা এক চুটকিতে গায়েব হয়ে যেত।
তোমার শাশুড়ি বেঁচে থাকা অবস্থায় আমার খুব প্রশংসা করত। বলতো যদি কারোর কোমরে ব্যথা হয় তবে যেন আমার কাছে মালিশ করাতে আসে, তাহলে তার কোমরের ব্যথা এক্কেবারে সেরে যাবে। আমার শ্বশুর উদাস হয়ে বলে, কিন্তু তুমি তোমাকে ভুল ভাবছো। আমি তার মনে আঘাত দিতে চাইনি। অবশেষে আমি মেনে নিই। সেদিন বাড়ির সবাই মন্দিরে গিয়েছিল, শুধু আমি আর আমার শ্বশুর বাড়িতে ছিলাম। কোমরে ব্যথার জন্য আমি মন্দিরে যেতে পারিনি। আমি শুয়ে পড়ি আর আমার শ্বশুর মুভ নিয়ে এসে আমার কোমরে লাগিয়ে দেয়। সে অনেক ভালো করে মালিশ করছিল আর আমি অনেক আরাম পাচ্ছিলাম। মালিশ হয়ে যাওয়ার পর সে হেসে জিজ্ঞেস করে বলল, এখন কেমন লাগছে? আমিও হেসে উত্তর দিই, তুমি তো অনেক ভালো মালিশ করতে পারো। আমার কোমরের ব্যথা তো একদম ঠিক হয়ে গেল। সে বলে, দেখো, এই মুভ দিয়ে আমি তোমার পায়ে মালিশ করে দিই, দেখো তোমার আরাম লাগবে। আমি কিছু বলার আগেই সে নিজের হাতে আমার পায়ে মালিশ করতে শুরু করে। আমি চুপ হয়ে গেলাম। মুভের গন্ধ অনেক দিচ্ছিল। আমার শ্বশুর মালিশ করে চলে যায় আর সবাই মন্দির থেকে ফিরে আসে। আর আমার একটু অদ্ভুত লাগছিল। এত আরাম, এত শান্তি লাগছিল যে আমার ঘুম পেয়ে যায়। আমি কখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি সেটা জানতেও পারি না। আমার অনেক আরামের ঘুম পাচ্ছিল সেই রাত্রে। আমি অনেক শান্তিতে ঘুমাই। যখন চোখ খুলি তখন আমি অনুভব করি যে আমার ঘরে কেউ আছে। আমি চাইছিলাম চোখ খুলে রাখতে, কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল আমি ঠিক করে কিছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু সকাল হতেই আমি খুব বাজেভাবে ভয় পেয়ে যাই। অনেকবার আমি নিজেকে উঠে আনার চেষ্টা করি, কিন্তু সেটাই হলো যেটা দেখে আমি আবারও ভয় পেয়ে গেলাম। আমার হাতে পায়ে সেই একই লাল রঙের দাগ ছিল আর একই রকমভাবে মুভের গন্ধ এমনভাবে আসছিল যেন রাতে মালিশ করা হয়নি, বরং কিছুক্ষণ আগেই মালিশ করা হয়েছে। কিন্তু আমার ভালোভাবে মনে ছিল যে মুভ দিয়ে মালিশ রাত্রি করা হয়েছে। তাহলে এত মুভের গন্ধ কোথা থেকে আসছিল? আমি যখন বাথরুমে গিয়ে নিজের সারা শরীর দেখি তখন আমার পুরো শরীরে লাল রঙের দাগ ছিল। আবারও একবার আমার সাথে এরকম ঘটনা দেখে আমি কাঁদতে শুরু করি। সারা শরীর থেকে রং তোলার জন্য আমি সারা শরীরে জল ঢালতে শুরু করি। আমি খুব ভয় পেয়ে ভাবতে থাকি, এটা কি করে হতে পারে? আমার হাত, পা এবং সারা শরীরে এই লাল রং কি করে আসছে? এই রং আমার গায়ে কে এভাবে দিচ্ছিল? সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। আমার মাথায় অনেক অদ্ভুত অদ্ভুত চিন্তাভাবনা আসতে শুরু করে। আমি ভাবছিলাম হয়তো অন্য কেউ আমার সাথে এরকম করছিল। আমি এমনিতে অনেক ভীতু ছিলাম। যখন মনে হলো এই কাজ অন্য কোনো ব্যক্তি, তখন আরও ভয় লাগতে শুরু করে। আমি এটাই ভাবতে থাকি, আমার ঘুমিয়ে পড়ার পর কে আবার শরীরে এভাবে লাল রং দিত আর কিভাবেই বা এই লাল রং লাগায় যে আমি বুঝতেও পারি না। কিন্তু যখন আমি বাথরুমে গিয়ে রং ধুয়ে দিই তখন সেই রংগুলো উঠেও যায়। কিছু কিছু জায়গায় হালকা হালকা দাগ থেকে যায়। আবার মন চাইতো যে এই ব্যাপারে বরকে জানাতে। আসলে আমার সাথে কি হচ্ছে এসব ভেবে আমার মাথায় অনেক ব্যথা করতে শুরু করে আর আমার শরীর খারাপ হতে শুরু করে। আমি নিজের কাজ করে ঘরে এসে ওষুধ খাওয়ার জন্য ড্রয়ার খুলি। যখন আমি ওষুধ খাবার জন্য ড্রয়ারটা খুলে দেখি তখন সেখানে মুভের প্যাকেট পড়েছিল অনেকগুলো। অনেকগুলো হয়েছিল সেখানে, সেই জন্যই মুভের গন্ধ এত বেরোচ্ছিল আমার ঘর থেকে। কিন্তু ভাবনার বিষয় এটাই ছিল যে এতগুলো মুভের প্যাকেট এলো কোথা থেকে? আমার কাছে শুধু একটা মাত্র মুখের টিউব ছিল। আমি তো কখনো এতগুলো মুখের টিউব কিনি না, আর না আমি এত বেশি মুখ কখনো ব্যবহার করি। আর রাতে যে মুখটা লাগিয়েছিলাম সেটা তো শ্বশুর নিজের ঘর থেকে নিয়ে এসেছিল। তাহলে এতগুলো মুখ কি করে এলো? এত কিছু ভাবনার জন্য আমি এটাই বলেছিলাম যে আমি ওষুধ খাওয়ার জন্যে জোর করেছিলাম, কিন্তু মুখের গন্ধ এতটাই তীব্র ছিল যে দূর থেকেই দেখতে পেয়েছিলাম। মুখের গন্ধ নাকে আসার জন্য আমার মাথা ঘুরতে শুরু করে। আমি সেই মুখের প্যাকেটটাকে ওইখানে রেখে ভাবতে থাকি, এটা কীরকম মুখ যার গন্ধটা অন্যরকম। আর ওই তোমার ঘরে হঠাৎই চমকে যাই। তখন আমি নিজের হাত ও পায়ের দিকে দেখি, আমার হাত পায়ে সেই লাল রং ছিল, তার হাত থেকে মদের তীব্র গন্ধ আসছিল। আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম, এই ভেবে যে আমার সাথে এসব কি হচ্ছে, আমার শরীরের লাল রং কিভাবে লেগে গেল। মুখের প্যাকেট থেকে মনে হচ্ছিল যে কেউ এটা নিজের জন্য ব্যবহার করেছে, তারপর আমার উপর ব্যবহার করেছে। আমি ঘর থেকে বেরিয়ে যাই আর স্বাভাবিক আচরণ করতে থাকি। তারপরই রান্নাঘরে গিয়ে খাবার বানিয়ে আর সারাদিন কোনো না কোনো কাজ করে দিনটা কাটিয়ে দিই। কিন্তু আবার অনেক চিন্তা হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো আজ রাতে আমার সাথে এরকম কিছু হবে না, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি তখন আবারও আমার সারা শরীরে লাল রং ছিল আর হাত পা হালকা হালকা ব্যথা করছিল। এসব দেখে আমি জোরে চিৎকার করে উঠি। আমি চিৎকার করে সারা বাড়ি আমার চিৎকারা ভেসে ওঠে। আমার চিৎকার শুনে আমার জা ও চায়ের নিশিম্মি আমার ঘরে চলে আসে। আমার সারা শরীরে লাল রং দেখে তারাও হয়রান হয়ে যায়।
তার সারা শরীরে সেই লাল রঙগুলো ভালোভাবে দেখতে শুরু করে। যা বলে, তোমার কি হয়েছে, এই লাল দাগ কী করে হলো? আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমি অনেক সাহস নিয়ে তাকে বলি যে এইসব কবে থেকে হচ্ছে আর কিভাবে হচ্ছে। আমার যাও তার মেয়ে আমাকে গভীরভাবে দেখছিল। তারপর আমার যা আমাকে বলে, তুমি রাতে হয়তো এমন কিছু খেয়েছো যার জন্য এরকম হচ্ছে, আর এটা তো লিপস্টিকের দাগ, হয়তো তুমি নিজেই শরীরে লাগিয়েছ। আমার নাতনি শুয়ে পড়েছিলেন, এ যেন তোমার সারা কাপড়ে লিপস্টিক লেগে আছে। এই কথা শুনে আমি আরও কাঁদতে শুরু করি আর ভাবি আমি লোকেদের কি করে বিশ্বাস করব যে আমি এমন কিছু করিনি। তার কিছুক্ষণ পর আমি বলি আমার ঘরে কেউ আসে এবং এমন করেছে। আমার এমন কথা শুনে মা ও মেয়ে একে অপরের দিকে তাকাতে থাকে আর বলে এখানে অন্য কেউ আসতে পারবে না, বাড়িতে যারা আছে তারা সবাই নিজের কাজে ব্যস্ত থাকে, তোমার কোথাও ভুল হচ্ছে। এই বলে সে আমাকে স্নান করতে যেতে বলে আর আমার হাত পা পরিষ্কার করে দিয়ে বলে, স্নান করে জলখাবার খাওয়ার জন্য নিচে চলে এসো, তারপরে কথা বলবো। আমি স্নান করে পরিষ্কার হয়ে যাই আর নিজের কাপড় বদলে নিই এবং নিজের ঘর পরিষ্কার করার পর নিচে চলে যাই। কিন্তু আমার শ্বশুর আমাকে দেখে চিন্তিত হয়ে যায়। সে আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, সব ঠিক আছে তো, তোমাকে দেখে কেমন একটা লাগছে? আমি তাকে সবকিছু বলে দিই। সেই সবকিছু শুনে কিছুক্ষণ চুপ হয়ে যায়। তারপর বলে, চিন্তা করো না, আগে জলখাবার খেয়ে নাও। জলখাবার খাওয়ার পর আমার শ্বশুর আমার কাছে এসে বসে আর বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমি তোমার কিছু হতে দেব না। তার কথা শুনে আমি ভরসা পাই। তার কিছুক্ষণ পর আমার যা আমার কাছে এসে বলে, তুমি ভয় পেও না, আমাদের বাড়িতে এমন কিছু নেই, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার বিয়ের 18 বছর হয়ে গেল, আমি আজ পর্যন্ত এখানে এমন কিছু দেখিনি, না কখনো এমন কিছু হয়েছে যেটাতে তোমার সাথে হচ্ছে। আর আমার শাশুড়ির সাথেও এমন কিছুই কখনো হয়নি, তাহলে তোমার সাথে এটা কি করে হতে পারে? তোমার ঘরে কেউ আসছে আর তুমি বুঝতে পারছো না, এমনটাও তো হতে পারে না। তুমি হয়তো নিজেই লিপস্টিক লাগাও, সেটা হয়তো তোমার হাতে ছড়িয়ে যায়, এই জন্য তুমি বুঝতে পারো না। তুমি হয়তো ভুলে যাও আর তুমি ঘুমিয়ে পড়ো, এটা শুধু তোমার মনের ভুল আর কিছুই না। আমি চায়ের কথা শুনে তার দিকে তাকাই আর তাকে বলি, তুমি কি করে জানলে যে এটা আমার মনের ভুল, আর এত বড় কথা আমি কি করে ভুলে যাব? তারপর আমার যা আমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি কি করে মেনে নেব, কারণ যেগুলো আমার সাথে হচ্ছিল সেগুলো অনেক অদ্ভুত ছিল। তবে আমি আজ এটা খুব ভালো করে বুঝে গিয়েছিলাম যে যা করতে হবে সেটা আমাকে একাই করতে হবে। এখানকার লোকেরা আমার কথা কক্ষণই বুঝতে পারবেন না, বেশিরভাগ কথা আমার তাদের হ্যাঁতে হ্যাঁ বলতে হবে। আমি রোজকারের মতো নিজের কাজে ব্যস্ত হয়ে যাই। পরের দিন যখন ঘুম থেকে উঠি তখন আবারও আমার সাথে একই ঘটনা ঘটে যেগুলো আমার সাথে হচ্ছিল। আমার সারা শরীরে লাল রঙের দাগ ছিল, সারা ঘর থেকে মুখের গন্ধ আসছিল। কিন্তু আজ আমার একটু অবাক লাগে না, বরং রাগ হয়। আমার মনে হচ্ছিল যে যে কোনোভাবে হোক সত্যিটাকে জানতে হবে, যে আমার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে, আর কে এইসব কাজ করছে, কে আছে এসব কাজের পিছনে যে আমাকে এইভাবে বারবার বিরক্ত করছে। আমি কিছু একটা ভেবে সেই ড্রয়ারটা খুলে যেখানে মুখের প্যাকেটগুলো ছিল, আমার মাথায় চিন্তা আসে, এগুলোর জন্যই আমার এত গভীর ঘুম আসছে না তো, এই মুখে কিছু একটা গণ্ডগোল তো আছেই। আমি কিছু না ভেবে তাড়াতাড়ি 2 প্যাকেট মুখ বানাই আর আমার কাছে যে প্যাকেটগুলো ছিল তার সাথে মিলিয়ে দেখি। দুটোর মধ্যে অনেক পার্থক্য ছিল। বাজার থেকে নিয়ে আসা মুখটি অন্যরকম ছিল আর যেটা আমার ঘরে ছিল সেটা অন্যরকম। তারপর আর ড্রেজিং মুখগুলো ছিল সেগুলো সরিয়ে আমার আনা মুখগুলো রেখে দিই। না জানি সমস্ত কাজ কে করছিল। এবার আমি এসব জানতে চাই। যেভাবে রাত বাড়ছিল সত্যি জানার আগ্রহ আমার মধ্যে ততই বেড়ে যাচ্ছিল। অবশেষে রাত হলে সবাই একসাথে খাবার খেয়ে যে যার ঘরে ঘুমানোর জন্য চলে যায়। আমি নিজের ঘরে যাওয়ার সাথে সাথে জেনে বুঝে ঘুমানোর নাটক করি, কারণ আজ রাতে যে কোনোভাবে হোক সেই লোকটার কথা আমাকে জানতে হবে যে রোজ রাতে আমার সাথে এইসব করত। আজ রাতে ঘুমানোর নয়, বরং জেগে থেকে সমস্ত সত্যি জানার রাত। রাত 12টা বাজার সাথে সাথে হঠাৎই আমার ঘরের দরজা খুলে যায় আর আমার শ্বশুর আমার ঘরে আসে। আমি আস্তে আস্তে চোখ খুলে সবকিছু দেখতে পাচ্ছিলাম। আমার শ্বশুর যখন ঘরে আসে তখন তার হাতে ব্যাগ ছিল। আমার খুব অদ্ভুত লাগছিল, এই সময় শ্বশুরের ঘরে কি কাজ? সে কোনো উদ্দেশ্য নিয়ে আমার ঘরে এসেছিল। তখনই একটা মানুষের সাথে কথা বলার আওয়াজ আমার কানে আসে। আমার শ্বশুরের সাথে দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল। আমি কোনো রকমে চোখ খুলে দেখি আমি আমার শ্বশুরের সাথে আরও একজন মানুষ সেখানে দাঁড়িয়েছিল, যাকে দেখতে অনেক অদ্ভুত মনে হচ্ছিল। তাকে দেখতে অনেকটা তান্ত্রিকের মতো মনে হচ্ছিল। আমার ঘরে তাদের দুজনকে এইভাবে দেখে আমার অনেক ভয় লাগছিল। আমার মাথায় অনেক ভুল চিন্তা আসছিল। তখনই সেই লোকটা আমার সামনে এসে বসে। আমি আমার নাটক চালু রাখি আর এমন অভিনয় করছিলাম যাতে আমাকে দেখে মনে হচ্ছিল আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেছি। আমার চোখ বন্ধ ছিল। সেই লোকটা আমার শ্বশুরকে কিছু একটা বলছিল আর শ্বশুর তার কথা শুনে আমার সোজাসুজি এসে বসে পড়ে আর মুখ বের করে আমার পায়ে লাগাতে থাকে। হয়তো সেই মুখ লাগাচ্ছিল যেটা ড্রয়ারে রেখেছিলাম। তারপর সেই শ্বশুর যে মুখটা আমার সারা শরীরে লাগাতে শুরু করে। আমি মুখের অনেক তীব্র গন্ধ পাচ্ছিলাম। সেই সব কিছু আমি খুব ভালোভাবে অনুভব করছিলাম। আমার মন করছিল যে আমি উঠে বসে আমার শ্বশুরকে একটা চড় মারি, কারণ সে আমার শাড়ির ভিতর দিয়ে
আমার সারা শরীরে মুখ লাগাচ্ছিল, মন করছিল জোরে জোরে চিৎকার করে বাড়ির সবাইকে ডেকে বলি যে এই মানুষগুলো আমার সাথে এমন করছিল, কিন্তু আমি এখন এমন কিছু করতে পারবো না। তখন সেই লোকটা বলে যে এই মুখ লাগানোর পর সে বেহুশ হয়ে যাবে, কারণ এটা মুখ নয়, এটা একটা ওষুধ, এর মধ্যে আমি এমন একটা কিছু মিশিয়েছি যেটা শরীরে মালিশ করার পর তার গন্ধ নাকে গেলে মানুষ অজ্ঞান হয়ে যাবে, আর এই ওষুধের জন্য তার শরীর অবশ হয়ে যাবে, সে কিছু অনুভব করতে পারবে না। আমার মুখ ঢাকা থাকার জন্য আমি এই গন্ধ পাবো না। লোকটার কথা শুনে আমি বুঝতে পারি যে এই জন্য আমি অজ্ঞান হয়ে যেতাম, আর আমি কিছু অনুভব করতে পারতাম না। কিছুক্ষণ পর সেই লোকটা কিছু মন্ত্র পড়া শুরু করে, আর আমার মাথায় ফু দিয়ে আমার শ্বশুরকে ঘরে বাইরে চলে যেতে বলে। তার কথা শুনে আমার শ্বশুর বাইরে চলে যায়। আমার খুব ভয় লাগছিল, এই ভেবে না জানি এই লোকটা আমার সাথে কি না কি করবে। সেই লোকটা আমার সারা শরীরে হাত বোলাচ্ছিল, আমি না চাইলেও আমাকে শুয়ে থাকতে হচ্ছে। আমার শরীরে হাত বুলিয়ে যাচ্ছিল, না জানি কি করছিল, আমার তেমন মনে হচ্ছিল যে আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। তখনই সেই লোকটা কিছু একটা করে আমার সারা শরীরে লাগাতে থাকে, যেটা লাল রঙের কিছু একটা ছিল, সেটা নিয়ে আমার সারা শরীরে লাগাতে শুরু করে। তারপর আমার শ্বশুরকে ঘরে ডেকে নেয়। আমার শ্বশুর যখন ঘরে আসে বলে, বাসার 2 দিন বাকি, তার সাথে আমার চিকিৎসা আরও 2 দিন করতে লাগবে, তারপর তোমার বউ তোমাকে ভালোবাসতে শুরু করবে। লোকটার কথা শুনে আমার শরীর কেঁপে ওঠে, আমি আতকে উঠি ভেবে যে এইসব আমার শ্বশুর করছে আমার সাথে। এইসব কথা শুনে আমার শ্বশুর জোরে জোরে হাসতে থাকে আর বলে, আমি তো এটাই চাই, আমার বৌমা আমার উপর পাগল থাকুক, আমার ছেলেকে ছেড়ে আমাকে ভালোবাসুক, আমি মেয়েটাকে ভীষণ ভালোবাসি। এইসব বলে তারা দুজনে আমার ঘর থেকে চলে যায়। কিন্তু আমি নিজেকে দেখে অনেক ঘাবড়ে যাই, এমনটা হবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এটা যে বাস্তবে ঘটছে এটাই আমি মানতে পারছিলাম না, যে আমার শ্বশুর কখন আমার সাথে এমন করতে পারে, তাই এত নোংরা নজরে কখন আমার দিকে তাকাতে পারে, সে তার নিজের ছেলের বইয়ের ব্যাপারে এমন ভাবতে পারে। আমি কখনো এমন বিশ্বাস করতে পারি না। তারা ঘর থেকে চলে গিয়েছিল। আমি তাড়াতাড়ি উঠে দরজা বন্ধ করে স্নান করতে চলে যাই। আমি নিজের শরীর থেকে সারা দাগ ধুয়ে ফেলি আর ভাবতে থাকি যে এখন আমি কি করব। রাত 1টা বাজলেই বরকে ফোন করি আর ভাবি কি করব। হয়তো আমার বর ঘুমোচ্ছিল। অনেকবার ফোন করার পর অবশেষে আমার ফোনটা ধরে। আমি আমার বরের সাথে কাঁদতে কাঁদতে কথা বলি। আমার আওয়াজ শুনে ঘাবড়ে যায়, আমার কান্নার কারণ জিজ্ঞেস করে। আমি তাকে বলি যে আমি কিচ্ছু জানি না, সকাল হওয়ার মধ্যে তোমাকে আমি বাড়িতে দেখতে চাই, যদি তুমি বাড়ি না আসো তবে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বলেই ফোন বন্ধ করে দিই। পরের দিন সকালে আমি ঘরের বাইরে যাই। আমার শ্বশুর বসে টিভি দেখছিল। আমাকে আসতে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সেই সময় আমার শ্বশুরের এই হাসি মুখের পিছনে লুকিয়ে থাকা অন্য এক শয়তানকে আমি দেখতে পাচ্ছিলাম। সকাল 9টার সময় আমার বর বাড়ি ফিরে এসে আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, হঠাৎ আমাকে বাড়িতে ডাকলে কেন? সেই সময় সবাই বাড়িতে উপস্থিত ছিল, সবাই আমার কথা শোনার জন্য অপেক্ষা করছিল। এমন কি হয়েছিল যে আমি আমার বরকে এত তাড়াতাড়ি কি জন্য বাড়িতে ডেকে আনলাম? আমি বুঝতে পারছিলাম না যে কি করে শ্বশুরের সম্পর্কে সব কথাগুলো বলবো। অনেক সাহস নিয়ে সব কথা বলে দিই। আমার কথা শুনে সবাই আশ্চর্য হয়ে যায়। আমার শ্বশুরের মুখের রং ফিকে হয়ে যায়, তার মুখের ভঙ্গিমা বদলে যেতে থাকে। কিন্তু এসব শুনে আমার বর সবার সামনে আমার মুখে একটা চড় মারে। সে আমার কথা শুনে অনেক রেগে যায়, আর আমি জানতাম কেউই তার বাবা মার সম্পর্কে এমন কথা শুনে বিশ্বাস করবে না। তখন আমার শ্বশুর বলে যে তোমার বউ এসব কি বদনাম করছে দেখো। আমার বর আমার হাত ধরে বাইরে বের করে দিচ্ছিল। আমি তাকে প্রমাণ দেখানোর কথা বলি আর তার হাত ছাড়িয়ে দৌড়ে ঘরে চলে আসি, আর তাকে সেই ক্যামেরাটা দিই যেটাতে আমি রাতে সবকিছু রেকর্ড করেছিলাম, যখন আমার শ্বশুর আর ওই লোকটা আমার ঘরে এসেছিল, আর তারা আমার সাথে যা যা করেছিল সেই সবকিছু সেই ক্যামেরায় রেকর্ড হয়ে গেছিল। সেই ভিডিও দেখেই আমার বর লজ্জায় মাথা নিচু করে নেয়। বাড়ির লোক সেই ভিডিও দেখছিল। তারপর আমার শ্বশুর মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমার শ্বশুর আমার আর আমার বরের পা ধরে ক্ষমা চাইছিল, বলছিল আমাকে ক্ষমা করে দাও। আমি বৌমার সৌন্দর্য দেখে নিজেকে সামলাতে পারিনি। যবে থেকে তার বিয়ে হয়েছে, সে বাড়িতে এসেছে, তবে থেকে আমি তাকে ভীষণ পছন্দ করি। সেই জন্য তান্ত্রিক বাবার সাহায্যে তার উপর জাদু করছিলাম। যা হয়েছে ঠিক হয়নি, সবার সামনে আমার সম্মানটা নষ্ট হয়ে গেল। আমার বর একদিকে আর তার বউ ছিল, আর একদিকে তার বাবা। আমার বর তো তার বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না, সেই জিনিস নিয়ে আমাকে তার সাথে অন্য শহরে চলে যায়, যেখানে সে কাজ করত। কিন্তু আমার বর তার বাবার সাথে সমস্ত রকম সম্পর্ক নষ্ট করে দিয়েছিল। এইসব ঘটনা দেখে আমার যাওয়া অন্য বাড়িতে চলে যায়। এখন সেই বাড়িতে শুধু শ্বশুর একা থাকে। আফসোস করা ছাড়া আমার শ্বশুরের আর কোনো উপায় নেই। এখন সেই খুব বাজেভাবে আফসোস করে যে কেন সেই রকম করলো। আমার ভাসুর শুধু তার খাবার দিতে আসতো, খাবার দিয়ে চলে যেত, তাছাড়া আর কোনো কথাই তার সাথে বলতো না। আমার শ্বশুর সব কাজ করার জন্য সেই বাড়িতে চাকর রাখা হয়েছিল। আমি আমার বরের সাথে অন্য শহরে সুখেই আছি, কিন্তু আজও আমার শ্বশুরের এরকম নোংরা কাজের কথা ভেবে আফসোস হয়। সেটা মুখ ছিল না, তাতে কোনো ভুল ওষুধ মেশানো থাকতো, যেটা আমার শরীরে লাগানোর সাথে সাথে আমার আর কোনো হুঁশ থাকতো না। আর তান্ত্রিক বাবা আমার সারা শরীরের উপর লাল রং লাগিয়ে দিত। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর তাতে আমার সাথে কি করতো আমি কিছুই বুঝতে পারতাম না। সেসব আমার জন্য অনেক ভয়ঙ্কর ছিল। আমার বর আমাকে কথা দিয়েছে যে কোনো পরিস্থিতিতে আমাকে একা ছাড়বে না, সবসময় আমার খেয়াল রাখবে। এখন আমি আমার বরের সাথে অনেক